বন্ধুরা, কল্পনাই করতে পারবেন না যে ভারত মহাসাগরের তলদেশ দিয়ে ভারত ঠিক কতটা নিঃশব্দে এক বিশাল জিওপলিটিক্যাল মুভ সম্পন্ন করেছে। ড্রাগন যখন ভাবছিল তারা শ্রীলঙ্কাকে ঋণের জালে ফাঁসিয়ে ভারত মহাসাগরে একচ্ছত্র আধিপত্য তৈরি করবে, ঠিক তখনই ভারত তার তুরুপের তাসটি চালল। চীনের নাকের ডগায় দাঁড়িয়ে এখন উড়বে ভারতের তেরাঙ্গা। কোনো যুদ্ধ নয়, কোনো হুমকি নয়, বরং স্রেফ একটা ডিল যা বদলে দিল দক্ষিণ এশিয়ার মানচিত্র। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এই বিশাল খবরটি আমাদের মেইন স্ট্রিম মিডিয়াতে সেইভাবে জায়গায় পায়নি। আজ আমরা জানব কিভাবে ভারতের ম্যাজাগন ডক শিপ বিল্ডার্স নিঃশব্দে শ্রীলঙ্কার কলম্বো ডকইয়ার্ডের সিংহভাগ দখল করে নিল। আমি সুশোভন, আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল অদ্ভুত অথচ বাস্তব। বন্ধুরা, সরাসরি খবরে আসি। ভারত সরকারের ডিফেন্স পিএসইউ ম্যাজাগন ডক শিপ বিল্ডার্স লিমিটেড সম্প্রতি শ্রীলঙ্কার কলম্বো ডকইয়ার্ডে 51% মেজরিটি স্টেক অধিগ্রহণ করেছে। আপনারা জানলে অবাক হবেন, মাত্র 49.5 কোটি টাকার বিনিময়ে ভারত এমন একটি সম্পদ হাতে পেয়েছে যা আগামী 50 বছরে ভারতের ইকোনমিক এবং স্ট্র্যাটেজিক অবস্থানের ভোল বদলে দেবে। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, মাত্র 50 কোটি টাকার কাছাকাছি দামে এত বড় একটি ডকইয়ার্ড ভারত পেল কিভাবে? এখানেই লুকিয়ে আছে আসল মাস্টার স্ট্রোক। আসলে এই ডিলটি হওয়ার পেছনে দীর্ঘদিনের কূটনৈতিক প্রস্তুতি ছিল। দেখুন বন্ধুরা, এই হেডলাইনটি পরিষ্কার বলছে এটা ভারতের প্রথম কোনো ওভারসিজ অ্যাকুইজিশন, অর্থাৎ এই প্রথম কোনো ভারতীয় সরকারি প্রতিরক্ষা সংস্থা দেশের গণ্ডি পেরিয়ে বিদেশের মাটিতে কোনো শিপইয়ার্ডের মালিকানা ছিনিয়ে নিল। কিন্তু এই পথটা সহজ ছিল না। এই বিড জেতার জন্য বিশ্বের 40টি বড় বড় দেশ লাইনে দাঁড়িয়েছিল। এর মধ্যে অনেক শক্তিশালী ইউরোপীয় এবং এশীয় দেশও ছিল। কিন্তু ভারত কেন জিতল? এর কারণ দুটি। প্রথমত, জাপানের খ্যাতনামা ওনোমাইচি ডকইয়ার্ড যখন ব্যবসায়িক কারণে এই ডকইয়ার্ড থেকে তাদের নিয়ন্ত্রণ ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়, তখন সেখানে একটি বিপুল শূন্যতা তৈরি হয়। দ্বিতীয়ত, শ্রীলঙ্কা সরকার নিজেও চাইছিল যে চীনের পরিবর্তে ভারত এই গুরুত্বপূর্ণ পোর্টের নিয়ন্ত্রণ নিজের হাতে নিক। কারণ শ্রীলঙ্কা গত কয়েক বছরে হারে হারে টের পেয়েছে চীনের ডেট ট্র্যাপ বা ঋণের ফাঁদ তাদের অর্থনীতিকে কিভাবে পঙ্গু করে দিয়েছে। বেজিং শুধু টাকা ধার দিয়ে সম্পদ দখল করতে জানে, কিন্তু ভারত এখানে এসেছে পার্টনার হিসেবে। এমডিএল এর এই এন্ট্রি আসলে দক্ষিণ এশিয়ায় ভারতের এক শক্ত খুঁটি। কলম্বো পোর্টের ভেতরে অবস্থিত এই ডকইয়ার্ডটি শ্রীলঙ্কার বৃহত্তম শিপ বিল্ডিং এবং রিপেয়ারিং ফ্যাসিলিটি। এটি স্রেফ একটি সাধারণ ব্যবসা নয়, এটি হলো ভারত মহাসাগরে চীনের একাধিপত্য খর্ব করার জন্য দিল্লির পাতা এক বিশাল স্ট্র্যাটেজিক ট্র্যাপ। এখন থেকে কলম্বোর হৃৎপিণ্ডে বসে ভারত নজর রাখবে প্রতিটা আন্তর্জাতিক জলপথের ওপর। বন্ধুরা, এখানে একটা অত্যন্ত গভীর শব্দ আপনাদের বুঝতে হবে, যা হলো স্ট্রিং অফ পার্লস। চীন বহু বছর ধরে এক সুপরিকল্পিত ছক কষে ভারতের চারপাশে বন্ধু দেশগুলোতে নিজেদের পোর্ট, নেভাল বেস বা সামরিক ঘাঁটি বানিয়ে ভারতকে কার্যত চারদিক থেকে ঘিরে ফেলার চেষ্টা করছে। পাকিস্তান থেকে শুরু করে মায়ানমার এবং শ্রীলঙ্কার হাম্বানটোটা সবই ছিল এই মুক্তোর মালার এক একটি অংশ। কিন্তু ভারত এখন আর শুধু ডিফেন্সিভ মোডে নেই, ভারত এখন খেলছে পিওর অফেন্সিভ স্ট্র্যাটেজিতে। আপনারা হয়তো ভাবছেন, শ্রীলঙ্কায় তো চীনের তৈরি হাম্বানটোটা পোর্ট আগেই ছিল, তাহলে কলম্বো পোর্ট নিয়ে ভারত এত মাতামাতি করছে কেন? বন্ধুরা, কলম্বো পোর্ট কৌশলগতভাবে হাম্বানটোটার থেকে 1000 গুণ বেশি গুরুত্বপূর্ণ। কেন জানেন? কারণ কলম্বো হলো একটি হাই ভ্যালু ট্রান্সশিপমেন্ট পোর্ট। সহজ ভাষায় বুঝিয়ে বলি, বিশ্বের বড় বড় কন্টেনার জাহাজগুলো এখন ইউরোপ বা আমেরিকা থেকে এশিয়ার দিকে আসে। সেই বিশাল জাহাজগুলো সরাসরি ভারতের ছোট ছোট পোর্টে ঢোকে না, কারণ সেগুলোর গভীরতা কম। তাই তারা কলম্বোর মতো গভীর এবং বড় পোর্টে এসে মাল নামিয়ে দেয়। সেখান থেকে ছোট ছোট জাহাজে করে, অর্থাৎ ফিডার ভেসেলসের মাধ্যমে সেই মাল ভারতের কোচি, চেন্নাই এবং বিশাখাপত্তনম পোর্টে পৌঁছায়। তথ্য বলছে ভারতের মোট ট্রান্সশিপমেন্ট কার্গোর প্রায় 60% মাল এই কলম্বো পোর্ট হয়েই ভারতে ঢোকে। এবার একবার ভাবুন, যদি কোনোদিন চীন এই কলম্বো পোর্টের নিয়ন্ত্রণ পুরো নিজের হাতে নিয়ে নিত, তবে ভারতের জাতীয় সরবরাহ ব্যবস্থা বা সাপ্লাই চেন তারা এক নিমেষে অচল করে দিতে পারত। ভারত মহাসাগরে আমাদের শ্বাসরোধ করার চাবিকাঠি চলে যেত বেজিংয়ের হাতে। কিন্তু এখন এই ডিলের মাধ্যমে ভারত সেই চাবিকাঠি সরাসরি দিল্লির কবজায় নিয়ে নিয়েছে। এটি শুধু চীনের স্ট্রিং অফ পার্লস নীতিকে ভেঙে চুরমার করা নয়, বরং ভারতের নেকলেস অফ ডায়মন্ডস
রণকৌশলকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়া। এখন আপনাদের মনে একটা বড় প্রশ্ন আসা স্বাভাবিক, ভারত সরকার হঠাৎ কেন ম্যাজাগন ডক শিপ বিল্ডার্সকেই এই কাজের জন্য পাঠালো, কেন অন্য কোনো বেসরকারি কোম্পানিকে পাঠানো হলো না? বন্ধুরা, এমডিএল কোনো সাধারণ কমার্শিয়াল কোম্পানি নয়, এটি ভারত সরকারের মিনিস্ট্রি অফ ডিফেন্সের অধীনে থাকা সেই প্রিমিয়াম কোম্পানি যারা আমাদের নৌবাহিনীর জন্য বিধ্বংসী যুদ্ধজাহাজ থেকে শুরু করে কালভারি ক্লাসের মতো আটলান্টিক সাবমেরিন তৈরি করে। অর্থাৎ এমডিএল যেখানে পা রাখে সেখানে ভারতের জাতীয় প্রতিরক্ষা স্বার্থ জড়িয়ে থাকে। এই অধিগ্রহণের পর কলম্বো ডকইয়ার্ডের ম্যানেজমেন্টে যে আমূল পরিবর্তন আনা হয়েছে তা এক কথায় অবিশ্বাস্য। এই আর্টিকেলের হেডলাইনগুলো একবার ভালো করে দেখুন। $26.8 মিলিয়ন এই বিশাল ডিলটি সম্পন্ন হওয়ার পরেই কলম্বো ডকইয়ার্ডের পুরো বোর্ড রিঅর্গানাইজ করা হয়েছে। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্যটি হলো এমডিএল-এর বর্তমান চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর ক্যাপ্টেন জগমোহন এখন কলম্বো ডকইয়ার্ডের নন এক্সিকিউটিভ চেয়ারম্যান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন। একবার ভেবে দেখুন এর গুরুত্ব কতটা। এর মানে হলো কলম্বোর ডকইয়ার্ডে এখন থেকে কোন দেশের জাহাজ ঢুকবে, কার জাহাজ মেরামত হবে আর কাদের জন্য ডকইয়ার্ডের দরজা বন্ধ থাকবে তার সুপ্রিম কন্ট্রোল বা চূড়ান্ত সিদ্ধান্ত থাকবে একজন সাবেক ভারতীয় নৌসেনা অফিসারের হাতে। এটি স্রেফ একটি ডকইয়ার্ডের প্রশাসনিক পরিবর্তন নয়, বরং এটি ভারতের ডিফেন্স ইন্টেলিজেন্স এবং নেভির জন্য এক বিশাল স্ট্র্যাটেজিক অ্যাডভান্টেজ। ভারত মহাসাগরে ঘুরতে থাকা যে কোনো সন্দেহভাজন বিদেশি জাহাজ বা সাবমেরিনের গতিবিধির ওপর এখন আমরা সরাসরি নজর রাখতে পারব। সহজ কথায় কলম্বোর এই শিপইয়ার্ড এখন দিল্লির জন্য একটি স্ট্র্যাটেজিক আই হিসেবে কাজ করবে। বন্ধুরা, বিষয়টি নিয়ে একটু গভীরে গিয়ে চিন্তা করুন। এতদিন পর্যন্ত আমাদের ইন্ডিয়ান নেভি যখন ভারত মহাসাগরের বিশাল জলরাশিতে টহল দিত, তখন কোনো যুদ্ধজাহাজ বা সাবমেরিনে ছোটোখাটো যান্ত্রিক ত্রুটি দেখা দিলে আমাদের কয়েক হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে ভারতের মূল ভূখণ্ডের বন্দরে ফিরে আসতে হতো। এতে যেমন সময় নষ্ট হতো, তেমনি গুরুত্বপূর্ণ অপারেশন চলাকালীন আমাদের উপস্থিতিও কমে যেত। কিন্তু এখন এই ডিলটি সেই চিত্র সম্পূর্ণ বদলে দিয়েছে। এখন আমাদের রণতরীগুলো সরাসরি কলম্বো ডকইয়ার্ডে গিয়ে বিশ্বমানের মেরামত এবং রক্ষণাবেক্ষণের সুবিধা পাবে। বন্ধুরা, একে আন্তর্জাতিক সামরিক পরিভাষায় বলা হয় ফরওয়ার্ড লজিস্টিক বেস। অর্থাৎ লড়াইয়ের ময়দান বা টহলদারি এলাকার খুব কাছেই যখন আমাদের কাছে মেরামত ও রসদ সরবরাহের ব্যবস্থা থাকে, তখন আপনার নৌবাহিনীর কর্মক্ষমতা বা অপারেশনাল রিচ কয়েক গুণ বেড়ে যায়। ভারত মহাসাগরে ভারতের এই উপস্থিতি এখন স্থায়ী এবং অপ্রতিরোধ্য হতে চলেছে। আপনারা নিশ্চয়ই কেরালায় অবস্থিত ভারতের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উচ্চাভিলাষী ভিজিনজাং পোর্টের কথা শুনেছেন। ভৌগোলিক দিক থেকে বিচার করলে দেখা যাবে কলম্বো ডকইয়ার্ড থেকে এই ভিজিনজাং পোর্টের দূরত্ব মাত্র কয়েকশো নটিক্যাল মাইল। এর মানেটা বুঝতে পারছেন? ভারত এখন ভারত মহাসাগরের এই ব্যস্ততম সামুদ্রিক করিডরে একটি শক্তিশালী 2 পয়েন্ট পাওয়ার সেন্টার বা দ্বিমুখী শক্তি কেন্দ্র তৈরি করল। একদিকে কেরালার ভিজিনজাম এবং অন্যদিকে শ্রীলঙ্কার কলম্বো, এই দুয়ের মাঝে একটি অদৃশ্য প্রতিরক্ষা প্রাচীর তৈরি হয়েছে। এই করিডর দিয়ে প্রতিটা বড় বাণিজ্যিক জাহাজ বা বিদেশি সাবমেরিন যখনই পার হবে, তাদের ওপর এখন ভারতের সেন দৃষ্টি থাকবে। ভারত এখন স্রেফ ভারত মহাসাগরের একজন ব্যবহারকারী নয়, বরং এখানকার নিরাপত্তারক্ষী বা নেট সিকিউরিটি প্রোভাইডার হয়ে উঠছে। এমডিএল-এর এই পদক্ষেপ আসলে স্রেফ একটি ব্যবসায়িক বিনিয়োগ নয়, এটি ভারত মহাসাগরে আমাদের মেরিটাইম সভারেনিটি বা সমুদ্র সীমার সার্বভৌমত্ব রক্ষার এক চূড়ান্ত ঘোষণা। অনেকের প্রশ্ন তুলতে পারেন, শ্রীলঙ্কা যেখানে চীনের এত কাছের বন্ধু ছিল, তারা হঠাৎ ভারতকে এই বিশাল কৌশলগত সুযোগ কেন দিল? বন্ধুরা, এর উত্তর লুকিয়ে আছে শ্রীলঙ্কার সাম্প্রতিক ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ফিনান্সিয়াল ক্রাইসিস বা আর্থিক সংকটের মধ্যে। শ্রীলঙ্কা এখন হাড়ে হাড়ে টের পেয়েছে যে চীন তাদের বন্ধু নয়, বরং একজন মহাজন হিসেবে তাদের কাছ থেকে শুধু নিয়েছে। ঋণের দায় মেটাতে না পারায় শ্রীলঙ্কাকে তাদের অতি গুরুত্বপূর্ণ হাম্বানটোটা পোর্ট চীনের হাতে 99 বছরের জন্য তুলে দিতে হয়েছে। কিন্তু ভারত এখানে কোনো দখলদার হিসেবে নয়, বরং একজন সত্যিকারের ত্রাণকর্তা হিসেবে পাশে দাঁড়িয়েছে। কলম্বো ডকইয়ার্ডে ভারতের এই বিনিয়োগ কোনো একতরফা চুক্তি নয়, বরং এটি একটি সুস্থ এবং টেকসই ব্যবসায়িক মডেল, যা শ্রীলঙ্কার অর্থনীতিকেও অক্সিজেন দেবে। আর্টিকেলের এই বিশেষ অংশটি আপনারা লক্ষ্য করুন। এখানে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া হয়েছে। ভারত এখন শ্রীলঙ্কার সাথে একটি বিশাল
ট্রাইল্যাটারাল এগ্রিমেন্ট বা ত্রিপাক্ষিক চুক্তির পথে হাঁটছে, যেখানে সংযুক্ত আরব আমিরশাহীও একটি বড় অংশীদার। ভারত এখানে শুধু জাহাজ মেরামত করছে না, বরং শ্রীলঙ্কার সম্পূর্ণ এনার্জি ইনফ্রাস্ট্রাকচারের হাল ধরছে। আমরা সেখানে বিশাল অয়েল পাইপলাইন বসাচ্ছি এবং আমাদের কোম্পানি লঙ্কা আইওসির মাধ্যমে তাদের গোটা এনার্জি গ্রিডকে নিয়ন্ত্রণ ও আধুনিকীকরণ করছি। বন্ধুরা, চীনের রণকৌশল হলো কোনো দেশকে ঋণে ডুবিয়ে তার জমি কেড়ে নেওয়া, কিন্তু ভারতের কৌশল হলো সেই দেশের অর্থনীতির সাথে নিজেদের ইকোনমিকে এমনভাবে জুড়ে দেওয়া যাতে পারস্পরিক উন্নয়ন সবসময় সম্ভব হয়। যখন শ্রীলঙ্কার মানুষ দেখবে যে ভারতের সহায়তায় তাদের দেশে কর্মসংস্থান হচ্ছে এবং বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ নিশ্চিত হচ্ছে, তখন তারা বেজিংয়ের ওপর নয় বরং দিল্লির ওপর ভরসা করবে। ভারত আসলে শ্রীলঙ্কার মাটিতে এমন একটি ইকোসিস্টেম তৈরি করছে যেখানে ড্রাগনের কোনো স্থান থাকবে না। এটি হলো ভারতের ইকোনমিক ডিপ্লোমেসির আসল শক্তি। বন্ধুরা, বিশ্ব রাজনীতিতে একে বলা হয় ডুয়াল ইউজ ইনফ্রাস্ট্রাকচার। একটি ডকইয়ার্ডে যেমন সাধারণ বাণিজ্যিক জাহাজ আসে, তেমনি সেখানে যুদ্ধ জাহাজও আসতে পারে। ভারত এখন সরকারিভাবে শ্রীলঙ্কার বৃহত্তম ডকইয়ার্ডের মালিক। এর মানে হলো আমেরিকার নেভি বা ইউরোপের অন্য কোনো দেশের জাহাজ যদি এই অঞ্চলে মেরামত করতে চায়, তবে ভারতের সাথে কথা বলতে হবে। এতে ভারতের ডিপ্লোম্যাটিক লিভারেজ আন্তর্জাতিক স্তরে কয়েক গুণ বেড়ে যাবে। আরেকটি ইন্টারেস্টিং পয়েন্ট হলো ড্রেজিং কর্পোরেশন অফ ইন্ডিয়া। এমডিএল কলম্বো দখল করার পরেই ডিসিআইয়ের সাথে একটি চুক্তি হয়েছে। এর ফলে এখন কলম্বো ডকইয়ার্ডে ভারতের ড্রেজিং জাহাজগুলোর রক্ষণাবেক্ষণ হবে, যা আগে অন্য দেশে পাঠাতে হতো। এতে ভারতের কয়েক কোটি টাকার বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে। পরিশেষে এটাই বলবো, 2026 সাল ভারতের কূটনীতির জন্য একটি স্বর্ণালী অধ্যায় হয়ে থাকবে। আমরা এতদিন শুধু চীনের চাল দেখতাম আর তার উত্তর দিতাম, কিন্তু এখন ভারত নিজেই চাল দিচ্ছে। কলম্বো ডকইয়ার্ডের মেজরিটি স্টেক কেনা ভারতের অমৃতকাল ভিশন 2047-এর একটি অবিচ্ছেদ্য অংশ। বন্ধুরা, ভারতের এই সাইলেন্ট মুভ সম্পর্কে আপনাদের কি মতামত? আপনাদের কি মনে হয় এই পদক্ষেপ চীনকে ভারত মহাসাগর থেকে হটাতে সাহায্য করবে? কমেন্ট সেকশনে অবশ্যই আপনার মূল্যবান মতামত জানাবেন। আর ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে শেয়ার করতে ভুলবেন না। আমি সুশোভন, দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো জিওপলিটিক্যাল অ্যানালিসিস নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।